নমস্কার, আমাদের চ্যানেল চড়ুইবেতিতে একটা নতুন ব্লগ। অবশ্য ব্লগটা নতুন দিচ্ছি, কিন্তু এটা ১ বছর আগেকার। হ্যাঁ, সত্যি গত বছর অগাস্ট মাসে মানে ২০২৪ সালের অগাস্ট মাসে আমরা আমাদের বাড়ির সবাই মিলে, মানে আমি সৌরভ ছাড়াও আমার বাবা-মা, আমার বোন, বোনের বর সবাই মিলে আমরা ছোট্ট করে ২-৩ দিনের জন্য লখনউ গেছিলাম। ২ দিনের জন্যেই বলতে পারেন। তো এই যে এখন লখনউতে আমরা নামছি, লখনউ এয়ারপোর্টে। আমরা গিয়েছিলাম ১৫ই অগাস্ট। তো আমরা দুজন কলকাতা থেকে গিয়েছিলাম, আর বাবা-মা আর বোন আর বোনের বর ওরা এসেছিল পাটনা থেকে। তো আমরা যখন এয়ারপোর্টে নামলাম, দেখলাম যে যেহেতু স্বাধীনতা দিবস, তাই স্বাধীনতা দিবসের মতো করে সুন্দর করে সাজানো হয়েছে এয়ারপোর্টটা। খুব ভালো লাগছিল দেখতে, একদম ফ্রেশ ফুল দিয়ে বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তাছাড়া এয়ারপোর্টের ঠিক বাইরেই সকালবেলা এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে ওনাদের যে ফোর্স আছে তাদের তরফ থেকে ওখানে একটা স্বাধীনতা দিবসের উদযাপন হচ্ছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। এরপর ওখান থেকে বেরিয়ে যখন শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই পুরনো শহরের যে একটা ভাইব সেটা যেমন পাচ্ছিলাম, তাছাড়া ওই স্বাধীনতা দিবসের সকাল বলে ছেলেমেয়েরা সব স্কুলে যাচ্ছে তৈরি হয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য, সেসব দেখতেও খুব ভালো লাগছিল। তো এইভাবেই আমাদের লখনউয়ের সফরটা শুরু হলো। আর এই ব্লগটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ যতই সুন্দর জায়গায় যাই না কেন, এটা যেহেতু আমার বাড়ির লোকজনের সাথে গিয়েছিলাম, তাই এই ব্লগটা আমার কাছে খুব প্রিয়। তো আমরা এই হোটেলে ছিলাম, হোটেলটার নাম হলো দি রেগনেন্ট। খুব সুন্দর এই হোটেলটা, আর এখানেও খুব সুন্দর করে স্বাধীনতা দিবস উপলক্ষে সাজানো হয়েছে। আমাদের তো হোটেলটা খুব ভালো লেগেছে। হোটেলটার কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে, যেমন এই যে এক্সটেরিয়ারের যে এই যে এমন সুন্দর কি সুন্দর টাইল দেওয়া আছে সেরামিকের, এইসব সাজসজ্জা তো ভালো বটেই। এখানকার সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা, আমি দেখাবো। আর মানে বাফে যেগুলো ছিল, ব্রেকফাস্ট বাফে ভীষণ ভালো। আর হোটেলের রুমগুলোও একদম ঠিকঠাক। আমাদের ৩টে রুম, মানে আমাদের দুজনের, আমার বাবা-মা আর বোন আর বোনের বরের একই রকম ৩টে রুম। রুমগুলোও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা বেশ বড় এবং খুব সুন্দর, ওয়েল ইকুইপড। অনেক জিনিসপত্র আছে, হেয়ার ড্রায়ার আছে, বিভিন্ন ধরনের মিরর আছে, খুব ভালো। আর বাকি যা যা থাকে, একটা কফি কর্নার রয়েছে অ্যাজ ইট ইজ যেমন থাকে, ফ্রিজ। আর সবথেকে ভালো হচ্ছে এখানকার লোকালিটিটা খুব ঘিঞ্জি পুরোনো টাইপের এই জায়গাটা না, এটা রাস্তার ওপরেই হোটেলটা একদম, এবং তার পাশের লোকালিটিটাও খুব সুন্দর। আর এখানে বেশ বড় বড় বাংলো বাড়ি টাড়ি রয়েছে। তো এবারে ওই যে বলছিলাম, এখানে যে ব্রেকফাস্ট বাফেটা সেটা ভীষণ সুন্দর, এবং এখানে আমরা অনেক সেলিব্রিটিদের সাথে দেখা হয়েছে। মানে পঞ্চায়েত সিরিজের যে বানর আকাশ বলে যাকে আমরা সকলেই চিনি, আরও অনেক এই ধরনের সেলিব্রিটিরা ছিলেন। তাদের সাথে আলাপ হয়েছে, অনেক গল্প হয়েছে, কিন্তু যেহেতু এটা একদম একটা পার্সোনাল জায়গা যেখানে খাওয়া দাওয়া করছেন, তাই ছবি বা ভিডিও করিনি, কিন্তু আমরা খুব এনজয় করেছি। আর এই যে আমার বাবা নিজের ইচ্ছে মতো যা কিছু তুলে আনছে, এখন বাইরে বেরিয়ে দুটো একটা দিন তো আমাদের কথা একদম শোনে না। এখানে লাইভ কাউন্টারও ছিল যেখানে দোসা তৈরি হচ্ছিল, আর এছাড়াও এখানে দোসা ছাড়াও বিভিন্ন ধরনের অমলেট চাইলে বানিয়ে দিচ্ছিল। তো সব মিলিয়ে হোটেলটা খুব ভালো ছিল। আর এরপরে আমরা ব্রেকফাস্ট করে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ব্রিটিশ রেসিডেন্সি। আর যাওয়ার পথে এই যে রাস্তায় আমরা এখন বিভিন্ন ধরনের নবাবী আমলের বিল্ডিং, যেগুলো এখন সরকারিভাবে ব্যবহৃত হয়, যেমন এটা লখনউ বিশ্ববিদ্যালয়, তারপরেই আমরা দেখতে পাবো সংস্কৃত বিশ্ববিদ্যালয়, এরকম সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে দেখতে আর এই সব এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম
আমাদের যে প্রথম গন্তব্য ব্রিটিশ রেসিডেন্সি, সেটা দেখতে। এই জায়গাটায় যাওয়ার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা। টিকিটের দাম খুব কম, 15 থেকে 20 টাকা ভারতীয়দের জন্য, এবং বিদেশিদের জন্য এই 250 থেকে 300 টাকা মতো। তো এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে একটা সাইট, এবং এটা একটা ঐতিহাসিক জায়গা। এই রেসিডেন্সিটা তৈরি হয়েছিল 1780 খ্রিস্টাব্দে নবাব আসাফউদ্দৌলার সময়ে। ওনার উদ্যোগে এটা তৈরি শুরু হয়, এবং পরে 2 বছর পরে 1800 খ্রিস্টাব্দে এটা ভালো করে তৈরি হয়ে যায়। এটা ছিল তৎকালীন যে লখনৌয়ের গোমতী নদীর তীরে সবথেকে উঁচু জায়গার একটা অবস্থান, যেখানে এটা তৈরি করা হয়েছিল। বিশাল একটা রেসিডেন্সি, মানে এখানে ইংরেজ যে তৎকালীন মানে সময়ের যারা এখানে ছিলেন লখনৌতে, তাদের থাকবার এবং বিলাস ব্যাসনের জায়গা। তো এই জায়গাটার আরেকটা ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে, যখন 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়, তখন সিপাহীরা এই জায়গাটাকে একদম দখল করে নিয়ে খুব জোরতোর বিদ্রোহ করেছিলেন, এবং তাতে অনেক ব্রিটিশদের মৃত্যুও হয়েছিল। এবং এই জায়গাটার এটা একটা খুব বড় সিগনিফিকেন্স, এবং ভাবতে অবাক লাগে, আমরাও 15ই আগস্টের দিনই এখানে গিয়েছিলাম, স্বাধীনতা দিবসের দিন। একদিন হয়তো এখানে ব্রিটিশদের পতাকা উড়েছে, কিন্তু আজকে সেখানে আমাদের নিজের দেশের পতাকা উঠছে। আর সিপাহী বিদ্রোহের সময়কার যে ঘটনা, সেখানে বিশেষভাবে এই জায়গাটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এবং পরবর্তীকালে আবার হয়তো ইংরেজরা এখানে থাকার জন্য কিছুদিনের জন্য ফিরে এসেছিলেন, কিন্তু তাদের ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর হয়েছিল, এবং সে সময় অনেকেই মৃত্যুবরণও করেছিলেন। আর এই গোটা জায়গাটায় দেখুন, এখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, আর বিভিন্ন ধরনের বিল্ডিং আছে এখানে। যেহেতু রেসিডেন্সি ছিল, তারপরে এখানে একটা বেগমখানা ছিল, এবং তার পাশে একটা মসজিদও রয়েছে। এছাড়া ব্রিটিশদের পরিবার নিয়ে তারা থাকতেন, বিভিন্ন ধরনের তাদের বাংলো, তারপরে তাদের ক্লাব ঘর, এরকম প্রচুর বিল্ডিং এখানে রয়েছে বিশাল একটা জায়গা জুড়ে এই রেসিডেন্সিটা। এবং আমরা অগাস্ট মাসে গিয়েছিলাম, যথেষ্ট গরম ছিল, কিন্তু ওই যে বাবার উৎসাহ সব থেকে বেশি। আমরা পিছিয়ে পড়ছি গরমে, বাবা কিন্তু সব ঘুরে ঘুরে খুব ভালো করে দেখছেন। আর এই জায়গাটা ঘোরার জন্য কিন্তু গাইডের প্রয়োজন হয় না, কারণ এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের কাছে সুন্দরভাবে সেটা বোর্ডে লেখা আছে যে কোনটা কি বিল্ডিং, কি বৃত্তান্ত, এইসব কিছু। তো লখনৌতে আর যে জায়গাগুলো ঘুরে দেখার আছে, তার মধ্যে বড়া ইমামবাড়াতে অনেকটা টাইম লাগবে, এছাড়া রেসিডেন্সিতে সব থেকে বেশি সময় লাগবে। তাই এই জায়গাটা হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু যেতে হবে। আমরা অনেকক্ষণ ধরে ঘুরেছি এবং খুব ভালোও লেগেছে। শীতকালের দিকে যেতে পারলে বেশি ভালো হবে। তো আর এই গোটা পরিবেশটা কিন্তু বেশ ওয়েল মেনটেইনড। দেখলাম চারিদিকটা সুন্দর করে গোছানো আছে। আর এই যে ধ্বংসপ্রাপ্ত যে স্থাপত্যগুলো, সেগুলো দেখলে সত্যি মনে হয় যেন তার প্রত্যেকটা ইটের খাঁজে ভাঙা বাড়িগুলোর আনাচে কানাচে বোধহয় ইতিহাস আটকে আছে। আমার তো এই ধরনের আর্কিটেকচার দেখতে খুব ভালো লাগে। এগুলোতে মেনলি এই রেসিডেন্সির যে আর্কিটেকচারাল যে ফিচার, সেগুলোতে ইউরোপিয়ান ফিচারটাই বেশি। তবে এছাড়া যে নবাবী আমলের যে সমস্ত বিল্ডিং বা স্থাপত্যগুলো রয়েছে, সেখানে কিন্তু মুঘল এবং ইউরোপীয় দুটো শৈলীরই সংমিশ্রণ আছে। মুঘল শৈলীর সঙ্গে ইউরোপীয় শৈলীর ধাঁচও আছে, কিন্তু রেসিডেন্সির যে জায়গাটা, সেখানে কিন্তু যেহেতু ব্রিটিশ রেসিডেন্সি, তাই সেখানে ওদের ইউরোপিয়ান স্টাইলটাই বেশি রয়েছে বাইরের স্ট্রাকচারগুলোতে। কিন্তু এই যে দরজার মধ্যে যে আর্চের মধ্যে যে আবার বিভিন্ন ধরনের ডিজাইনস করা আছে, বা তার ভিতরে যে একটা মসজিদ রয়েছে, সেইগুলোতে কিন্তু আবার মুঘল আর্কিটেকচারের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে।
আর এখানে এই জায়গাটা শুধুমাত্র যে মুঘল বাহিনী, মাফ করবেন, শুধুমাত্র যে ব্রিটিশ বাহিনীরা থাকতো তাদের লোকজন সেটা না, এটাকে একটা দুর্গের মতো করেও তারা কিন্তু ব্যবহার করতো। তাই দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা দুর্গের মতো কিছু কক্ষ বা বিভিন্ন ধরনের অস্ত্র সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া রাইফেল চালাবার জন্য যে ছোট ছোট খোপ ফাঁক করা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখানে যেমন দেখুন একটা একদম ইউরোপিয়ান একটা স্থাপত্য দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, তো অনেকক্ষণ ধরে আমরা এই গোটা জায়গাটা খুব ভালো করে ঘুরলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দুপুর হয়ে গেছে, খিদেও পেয়েছে সকলের। এবার গেলাম দস্তরখান। এটা হচ্ছে লখনউ যাওয়া মানেই হচ্ছে বাঙালির জিভে জল। বাঙালি তো এমনি বিরিয়ানি প্রিয়, আর লখনউয়ের বিরিয়ানি, বিভিন্ন ধরনের কাবাব, গলৌটি কাবাব বিশেষ করে, বা আরও বিভিন্ন ধরনের কাবাব ওখানে পাওয়া যায়। এছাড়াও কুলচা নিহারি, তাছাড়া প্রকাশের কুলফি, এসব বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া তো লখনউ যারা যান তারা প্রত্যেকেই করেন, আমরাও করেছি। কিছুটা আমি এখানে দেখালাম, বাকি অনেক কিছু আমরা হয়তো হোটেলে আনিয়ে খেয়েছি, সবটা আমি হয়তো ভিডিও করে রাখা হয়নি, দেখানো সম্ভব হলো না। আর এই যে খাওয়া দাওয়ার পরে আমরা এবার চলে এসেছি বড়া ইমামবাড়া। তো এই জায়গাটায় এসে আমরা ভেবেছিলাম যে বড়া ইমামবাড়া এবং তার ভিতরেই আছে যে আসফি মসজিদ আছে, আর বাউলি বলে একটা স্থাপত্য আছে। এছাড়াও এখানে আছে ভুলভুলাইয়া, বিখ্যাত ভুলভুলাইয়া, একটা গোলক ধাঁধা, যেটা সম্পর্কে আমরা সেই ছোট্টবেলায় ফেলুদার গল্পে পড়েছিলাম এবং তখন থেকেই দেখার ইচ্ছা। তো মুশকিল হলো, বড়া ইমামবাড়াতে কিছু একটা মজলিস চলছিল বলে সেটা বন্ধ ছিল, আমরা ঢুকতে পারলাম না। তাই বড়া ইমামবাড়া এবং ছোটা ইমামবাড়ার মাঝে একটা স্থাপত্য আছে, সেটা হচ্ছে রুমি দরওয়াজা। এই রুমি দরওয়াজাও আসাফুদ্দৌলার আমলে তৈরি, বড়া ইমামবাড়াও ওনার আমলে তৈরি, বা বড়া ইমামবাড়ার ভিতরেও যা কিছু রয়েছে ভুলভুলাইয়া সব কিছুই। তো এই রুমি দরওয়াজাটাও, এটা বুলন্দ দরওয়াজা বা এই ধরনের বিভিন্ন বড় বড় তোরণ তৈরির সেই সময়কার যে একটা কালচার ছিল সেটারই একটা নিদর্শন। খুব সুন্দর ইন্দো ইউরোপীয় একটা স্থাপত্য শৈলীর এখানে নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছে, এবং এখানে সিঁড়ি আছে এবং উপর অব্দি ওঠাও যায়। তো দেখে মনে হয় যে এখান থেকে হয়তো নজরদারি চালানোর কাজেও ব্যবহার করা হতো। আর এইটি হচ্ছে ছোটা ইমামবাড়ার জায়গা। তো এখানটায় এসে দেখলাম যে এখানেও কিছু একটা মজলিস চলছিল, ফলে এর ভিতরেও সেদিনকে ঢুকতে পারা গেল না। তো সেখান থেকে আমরা এবার চলে যাচ্ছি হুসানাবাদ ক্লক টাওয়ারের ওখানে। এখানে এই যে বিল্ডিংটায়, এটা প্রথমে আমরা এই বিল্ডিং এর ভিতরে গিয়ে এখানে একটা মিউজিয়াম মতো ছোট, এখানে আমরা এই বাড়িটার মধ্যে যা কিছু দেখার দেখে তারপর এই বাড়িটার বারান্দা থেকে ওই ক্লক টাওয়ার এবং ওখানে যে একটা লেক মতো আছে ছোট্ট সেটা, এবং তার চারপাশে সিঁড়ি আছে সেটা দেখবো। এই যে ক্লক টাওয়ারটা, এটা বিগ বেনেরই মতো করে তৈরি, এবং এর যে ঘড়ির কাঁটা এগুলো তখনকার সময়ে ব্রিটিশদের সময়ে তৈরি, এবং তারা এটা ইংল্যান্ড থেকেই তৈরি করে নিয়ে যাওয়া হয়েছিল। ওই ঘড়ির কাঁটা নাকি গান পাউডার দিয়ে তৈরি। তো এই যে আমরা এলাম এই ক্লক টাওয়ারের এখানে, এই যে হুসানাবাদের এই যে বাড়িটায়, বিল্ডিংটায়, এই বিল্ডিংটার এই বারান্দা থেকে খুব সুন্দরভাবে এই ক্লক টাওয়ার এবং তার চারপাশের দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে দেখতে খুব ভালো লাগে। আর এরকম এই লাল পাথরের মুঘল স্থাপত্য দেখতে তো খুব ভালোই লাগে, ছবিতেও খুব ভালো ছবি আসে। আর এইবার আমরা ওই বিল্ডিংটা থেকে নেমে এসে একেবারে এই লেকটার কাছে চলে এসেছি। লেকটা যদিও খুব মেনটেন্ড রয়েছে বলে মনে হলো না, কিন্তু এই জায়গাটা পরন্ত বিকেলে বেশ ভালো লাগছিল, সুন্দর। আর বিগ বেনটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যেই ক্লক টাওয়ারটা সবচাইতে উঁচু। এই ক্লক টাওয়ারের উপরেও যে একটা ডোম মতো আছে, এটাও এর কিন্তু একটা খুব ইউনিক ফিচার, যেটা সব জায়গাকার ক্লক টাওয়ারে নেই। এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, তারপর
এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। তো আমাদের ইচ্ছে ছিল আজকেই ইমামবাড়ার ভিতরে গিয়ে সেখানটা ভালো করে ঘুরে দেখা এবং ভুলভুলাইয়াটাও দেখে নেওয়া, কারণ এর পরের দিন আমার একটা অনলাইন ওয়ার্কশপ ছিল, তাই আজকেই দেখে ফেলতে পারলে ভালো হতো। ওখানকার টিকিটও বেশ কম আর সময়ও কিন্তু সন্ধে বিকেল 6টা পর্যন্ত, কিন্তু এই যে বললাম কিছু একটা মজলিস চলছিল যার জন্য হলো না। আর এটা একটা অক্টাগোনাল একটা শেপের একটা স্থাপত্য, এটাকে বলে 76 মঞ্জিল। তো এটাও আমরা গাড়ি থেকেই দেখলাম। আর তারপরে আমরা চলে গেলাম হাজারিগঞ্জে হচ্ছে লখনৌতে যে লখনৌ চিকন কারি তৈরি হয় সেই বাজার দোকান এখানে আছে, যেটা আমার আর আমার বোনের জন্য সব থেকে একটা প্রিয় আকর্ষণ ছিল লখনৌয়ে। তো যথারীতি আমরা এখানে এসে দোকানে এখন একটু দেখছি প্রচুর চিকনকারি জিনিসের সম্ভার, শাড়ি থেকে আরম্ভ করে চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা, পিস, তারপর রেডিমেড সমস্ত কিছু রয়েছে, ছেলেদেরও জিনিসপত্র রয়েছে। ওনারা খুবই উৎসাহে, যেমন হয় আর কি বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে এই ধরনের দোকানগুলোতে যে প্রচুর জিনিস দেখতে পাওয়া যায়, যেহেতু এখানে চিকনকারিটা খুবই হয়, খুবই চিকনকারির এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল জায়গা। তো এখানে খুব সুন্দর আমরা চিকনকারি দেখলাম দোকানে, এবং কিছু কেনাকাটাও বোন করেছিল। আমি যদিও নিইনি, আমার কাছে অলরেডি 2-3টে আছে বলে ও নিজের জন্য এবং মায়ের জন্য কিনেছিল। তো এটা হচ্ছে তার পরের দিনের ভোরবেলা। আমার যেহেতু আজকে একটা অনলাইন ওয়ার্কশপ ছিল, তাই একদম ভোর 5:30টার সময় আমি রেডি হয়ে গেছি। বাবা, মা আর আমি মিলে সকাল গিয়ে 6টায় যেহেতু ইমামবাড়াটা খোলে সেটা খোঁজ নিয়ে এসেছিলাম, তাই পরের দিন আমরা একদম সকাল বেরিয়ে পড়েছি। 6টাতেই আমরা গেট খুললে প্রথমেই গিয়ে ওটা ঘুরে দেখে আসব, কারণ সারাদিনে আমার আর সময় হবে না। আর আমার বোনের বর আর সৌরভ, ওরা 3জন একটু বেলার দিকে আসবে, তখন রোদ উঠে যাবে, বাবা মার হয়তো কষ্ট হবে, তাই এখন আমরা 3জনই এসেছি। তো এই ইমামবাড়ার ভিতরের যে সমস্ত স্ট্রাকচারগুলো সেগুলো ভীষণ সুন্দর। এটার ভিতরে ঢুকে ভেতরে আর ভিডিও করার মানে অ্যালাউ ছিল না ভিডিও করা, তো ছবি তুলতে পেরেছি, ছবি তুলেছি। তার মধ্যে 2-3টে ছবি দিলাম, যেমন এটা হচ্ছে ওই ভিতরের মসজিদটার, আর এটা হচ্ছে যে বাউলি বলে যে একটা কুয়ো স্থাপত্য সেটার, আর এই হচ্ছে ভুলভুলাইয়ার গেট। ভুলভুলাইয়ার ভিতরে অবশ্য আমি যেতে পারিনি, কারণ আমার মায়ের একটু কষ্ট হচ্ছিল ওই অত উঁচু সিঁড়ি উঠে গিয়ে, ভীষণ গরম লাগছিল, কষ্ট হচ্ছিল বলে আমি মাকে নিয়ে বাইরে ছিলাম। আর বাবা গিয়ে ভুলভুলাইয়া দেখে এসে মুগ্ধ হয়েছিল। তবে ভুলভুলাইয়া ইমামবাড়ার ভিতরে ঢুকে কিন্তু অবশ্যই গাইডের সঙ্গে ঘুরবেন, কারণ সেটাই সব থেকে ভালো হবে এবং সেফ হবে, নয়তো ভুলভুলাইয়াই হারিয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো এই ছিল আমাদের লখনৌ সফর। এটা আমার জন্য খুব ব্যক্তিগতভাবে ভীষণ একটা পছন্দের একটা সফর ছিল, কারণ আমরা সবাই মিলে গিয়েছিলাম। এরপর ফেরার পালা, লখনৌ এয়ারপোর্টে চলে এসেছি আমি আর সৌরভ। বাবা মা ট্রেন ধরার জন্য চলে গেছেন, কারণ ওখান থেকে বন্দে ভারতে করে ওরা ফিরে গেছিল। আর এই যে জায়গাটা লখনৌ এয়ারপোর্টের, কি সুন্দর না, ভীষণ একটা পজিটিভ ভাইব। তো ওটা এই 2টো দিনের যে সুন্দর স্মৃতি সেটাকে বুকে নিয়ে এই জায়গাটায় এসে আরেকটু শেষ মুহূর্তের ভিডিও করে নিলাম। খুব ভালো লাগছিল যেহেতু এই জায়গাটা, আর স্মৃতির পটে তুলে রাখলাম এই আর কি। আমার নিজের গল্প বলতে জানি না আপনাদের হয়তো কোথাও কিছু ভালো লেগে থাকতে পারে বা কিছু কাজে লেগে থাকতে পারে, এই আশাতেই ভিডিওগুলো করা। আর এই যে এরকম সুন্দর করে এগুলো সংরক্ষণ হয়ে থাকছে, আমার খুব ভালো লাগে যে পরবর্তীকালে গিয়ে আমি এগুলো যখন দেখবো তখন আমার নিশ্চয়ই খুব ভালো লাগবে, আমার বাড়ির লোকের সবার খুব ভালো লাগবে। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও।